2021 সালের অনলাইন ইংলিশ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে তোমরা ক্লাস 7 এর স্টুডেন্ট, 7 প্রমোটেড হয়েছ। তো আমরা 7 এর ইংলিশ সেকেন্ড ধাপ শুরু করি। তো তোমরা গ্রামারগুলো প্রথম থেকে ভালো করে খেয়াল করবে, তাহলে গ্রামাটিক্যাল প্রবলেমগুলো তোমরা ওভারকাম করতে পারবে। তো দেখো, বছর প্রথম থেকে যদি স্টাডি করা যায় ভালো করে, তো পরবর্তীতে আর প্রবলেমগুলো তেমন থাকে না। ওকে, তাহলে আমরা প্রথমে আজকে যে চ্যাপ্টার দিয়ে শুরু করবো, দেখো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। রাইট কেমন সঠিক ফর্ম অফ দ্য রূপ ভার্ব ক্রিয়া। তাহলে এই চ্যাপ্টারের বাংলা বুঝতে পেরেছ, ক্রিয়ার সঠিক রূপ। কেমন? তো যখনই আমরা কোনো ইংরেজি লাইন লিখতে যাই বা বলতে যাই, ইংরেজিতে কোনো কথা বলতে যাই, দেখবে সেখানে ভার্ব এই পার্টিসিপেশনটা থাকে, অবশ্যই থাকে। আর ভার্ব ছাড়া ইংলিশে কোনো লাইন তৈরি করা যায় না। কেমন? তাই জন্য 8টি পার্টিসিপেশনের মধ্যে ভার্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটাকে ভালো করে স্টাডি করতে পারলে তো ইংলিশ গ্রামারের ভুল অনেকাংশে কমে যাবে। তো এখন কথা হলো যে ইংরেজি লাইন লিখতে বা ইংলিশ লাইন বলতে তখন আমরা ভার্বের বিভিন্ন ফর্ম ইউজ করি। একটা ভার্বের বেস ফর্মে অনেকগুলো ডাইভার্টেড বা পরিবর্তিত ফর্ম তৈরি হয়ে যায়। কেমন? তো এগুলো কীভাবে পরিবর্তিত হয় তার অনেকগুলো রুলস বা নিয়ম কানুন দেওয়া আছে। তো তোমরা এগুলো ভালো করে খেয়াল করো, অনেকগুলো রুলস আছে। তো আমি আজকে কিছু করাই, দেখো। আচ্ছা, দেখো রুল 1। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি, ভার্বের সঠিক রূপ। তাহলে আমরা ভার্ব নিয়ে আজকে আলোচনা করবো। যেহেতু দেখো ওই ভার্বের রুল 1 যে বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রুল, যেটা আমি প্রথমে দিলাম। দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে হবে, তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে কন্ডিশন দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে হবে, দুইটা কন্ডিশন। তারপর তোমার এই রুলসটা অ্যাপ্লাই করা যাবে। তখন এবার আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো, এক্সাম্পল হচ্ছে যে হি গোজ টু স্কুল। কেমন? হি গোজ টু স্কুল, একটা এক্সাম্পল দিলাম, গোজ। ঠিক আছে? তাহলে দেখো এই হিটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে? আর এই যে সেন্টেন্সটি দিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হি গোজ টু স্কুল। আর এখানে আমার বেস ভার্ব হচ্ছে, এই ভার্বটা হচ্ছে, মেইন ভার্বটা হচ্ছে গো। গো মেইন ভার্ব, তার সঙ্গে ইএস যুক্ত করা হয়েছে। কারণ হচ্ছে কি, এই যে বলছে রুলস, দুটো কন্ডিশন, সাবজেক্ট থাকবে সিঙ্গেল নাম্বার, এটি হি, এবং বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা এক্সাম্পল হিসেবে দিলাম। তো সুতরাং ওই রুলসে আমার গোর সঙ্গে ইএস যুক্ত করতে হবে। আরো এক্সাম্পল দেখো, বলি শি ইটস রাইস। দেখো, আমি শি সাবজেক্ট সে দিলাম, এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই ভার্ব, এই ওর মতো এটা ভার্ব, এখানে এস যুক্ত হলো। কেমন? তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল। আর সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হলো। কারণ কথা হলো এখানে এস, এখানে ইএস, তো কন্ডিশনও আছে এস বা ইএস, কিন্তু কোথায় এস আর কোথায় ইএস যুক্ত হয় সেটাও কিন্তু জানার দরকার আছে। কেমন? ওটাও একটা রুলসের মধ্যে আছে। তো দেখবে যে যে সকল ভার্বের পেছনে, দেখো এখানে ও আছে, তো যে সকল ভার্বের পেছনে ও, এস এস, সি এস, ডাবল এস, এক্স, এই পাঁচটা বৈশিষ্ট্য থাকে যদি, তখন সেখানে ইএস থাকবে, যুক্ত হবে। কেমন? আর বাকি এগুলো ছাড়া, এই 5টি ছাড়া যদি অন্য কোনো বৈশিষ্ট্য থাকে, যেমন মনে করো এখানে টি, অন্য কোনো অক্ষর থাকে, তাহলে কিন্তু সেখানে শুধু এস যুক্ত হবে। কেমন? আর এই ও, এস এস, সি এস, ডাবল এস, এক্স, এই 5টা যদি থাকে শেষে দিয়ে, ভার্বের শেষে, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইএস যুক্ত হবে। আদারওয়াইজ না হলে, যেমন টি, এল,
যেমন যেগুলো আমাদের অন্য শব্দ মিন করে আর তখন সেখানে কিন্তু তুমি অ্যাজ দিতে হবে শুধু, সেটা বুঝতে পেরেছো না? যেমন এটা যে একটা শব্দ হয়, এটা যে শব্দ হয়, যেমন আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি 5টা থেকে। যেমন করে ক্যাচ, ক্যাচের পেছনে কি আছে? সিএইচ। আমি যদি 7 সিঙ্গেল নাম্বার দিয়ে লাইন শুরু করি, কেমন হি ক্যাচেস ফিশ হবে, কারণ এখানে আমি সিএইচ দিয়েছি। কেমন ওই 5টার মধ্যে পড়েছে। আবার আরেকটা দিই, যেমন ধরো এক্স দিয়ে দিই, যদি বলি শি রিল্যাক্স, রিল্যাক্স ওয়ার্ডের পেছনে কি আছে? এক্স। তাহলে এক্স যেহেতু আছে এই 5টার মধ্যে পড়েছে, তাহলে আবার ইয়ে যুক্ত হবে। দেখি রিল্যাক্সেস, মনে করো লাইন দিলাম রিল্যাক্সেস ইন দ্য রুম, তাহলে ইয়েস। তাহলে এই 5টা যদি মনে রাখতে পারো, তাহলে সেখানে তুমি ইয়ে যুক্ত করতে পারবে। কেমন? আর বাকি সব ক্ষেত্রে শুধু এস যুক্ত হবে। তাহলে রুলসটা বোঝা গেল। কেমন? আচ্ছা, একটু ইম্পর্টেন্ট রুল এবার হলো রুল 2। আচ্ছা, বা রুল 2 তে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে নির্দিষ্ট করা। এই ওয়ার্ডগুলো যদি তোমার সেন্টেন্সে থাকে, তখন ওই বাক্যটি সবসময় প্রেজেন্ট টেন্সে হয়। এরকম দেখো, ইউজুয়ালি, নরমালি, অলওয়েজ, তারপরে অকেশনালি, তারপরে মনে করো সামটাইমস। কেমন? তোমাদের বইতে আরো পাবে ওই ধরনের ওয়ার্ডগুলো। এই শব্দগুলো যদি থাকে সেন্টেন্সে, ওই বাক্যটি অলওয়েজ প্রেজেন্ট টেন্সে বসে। তো তোমরা একটা টেন্স করেছো 12 রকমের টেন্স, তো এখন এই শব্দগুলো থাকলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা ছাড়া অন্য কোনো লাইনে তুমি বাক্য মানে টেন্স ইউজ করতে পারবে না। ওই টেন্স ইউজ করতে হবে যদি ওয়ার্ড তোমার বাক্যের প্রথম বা শেষে বা কোনো জায়গায় থাকে। যেমন যদি বলি শি অলওয়েজ, আমি অলওয়েজ যদি একটা এক্সাম্পল দিচ্ছি, শি অলওয়েজ কামস লেট। তাহলে দেখো এই যে সেন্টেন্স দিলাম, শি অলওয়েজ কামস লেট। কেমন? তাহলে এখানে অলওয়েজটা আছে, ওই যে বৈশিষ্ট্য বলেছি তার মধ্যে কামের সঙ্গে অ্যাজ বা ইয়েস দিয়েছি শি এর জন্য। আর পুরো সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কারণ কি? কারণ হলো এই যে আমি যে ওয়ার্ডটা ইউজ করেছি, এই ওয়ার্ডটার জন্য তোমার ফুল সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে ইন্ডিকেট করতে হবে। কেমন? তুমি এটাকে কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্সে দিলে বা অন্য কোনো পাস্ট টেন্সে দিলে বা কোনো অন্য টেন্সে এটাকে চলবে না। কেমন? এই এই বাক্যটি, এই ওয়ার্ডটির জন্য তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। কেমন? তো এরকম অন্য বাকিগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে তুমি ইনডিফিনিট টেন্স কারেক্টলি ইউজ করতে পারবে। কেমন? তাহলে ওই শর্ট শব্দগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে বুঝা গেল না? এরপর দেখো রুল 3। রুল 3 হলো আরো কিছু বৈশিষ্ট্যমূলক শব্দ আছে। যেমন মনে করো নাও, নাও, এট দ্য মোমেন্ট, এট দ্য মোমেন্ট, কেমন? at present। কেমন? এই তিনটি শব্দ যদি বা শব্দগুচ্ছ, এটা শব্দগুচ্ছ, কয়েকটা শব্দকে যুক্ত করলে একসাথে আমরা এগুলোকে বলি শব্দগুচ্ছ বা ফ্রেজ বলি। তাহলে ওয়ার্ড বা ফ্রেজ যদি থাকে এরকম এই তিনটি, কিন্তু নাও, এট দ্য মোমেন্ট, এট প্রেজেন্ট, তাহলে কিন্তু এই যে সেন্টেন্সটা তুমি ইউজ করবে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, এবং অন্য কোনো টেন্স কিন্তু আর হবে না। কিরকম দেখো, এই নাও কিন্তু এটা বাক্যের শেষে থাকতে পারে, প্রথমে থাকতে পারে। কেমন? তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। শি ইজ নাও ওয়ার্কিং ইন দ্য অফিস। কেমন? দেখো ইজ ওয়ার্কিং, তাহলে এই বাক্যটি শি ইজ এ নাও এর জন্য, শি ইজ না ওয়ার্কিং ইন দ্য অফিস, তিনি এখন অফিসে কাজ করছেন। তাহলে এটি কোন টেন্সে দিলাম? ইজ অক্সিলিয়ারি এবং ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিলাম? কেমন? দেখো এটা নাও, নাও এর জন্য। যদি আমি এটা এভাবে ইউজ করতাম, শি ওয়ার্কস নাও ইন দ্য অফিস, তাহলে লাইনটা সঠিক হবে না। দিতে হবে কিসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
আর এই বাকি দুটো দিয়ে একই রকম एग्जांपल তৈরি করা যাবে এট দ্য মোমেন্ট ওয়ার্কিং এট প্রেজেন্ট ওয়ার্কিং কেমন তাহলে তিনটা বৈশিষ্ট্য মনে রাখবে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার বাক্যটি লিখতে হবে কেমন এরপরে দেখো আরো অনেক রুলস আছে রুল 4 এ চলে যাচ্ছে এবার দেখো রুল 4 হচ্ছে আরেকটা টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টের জন্য কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলো যদি বাক্যে কোনো জায়গায় থাকে তো অবশ্যই তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লাইন ইউজ করতে হবে যেরকম দেখো যেমন আমরা অলরেডি এভার নেভার কিসে জাস্ট জাস্ট নাও কেমন আচ্ছা তো এরকম আরো আরো তোমরা পাবে অলরেডি এভার নেভার জাস্ট নাও এর মাত্র তিনটে আছে তোমরা বইয়ের মধ্যে রুলসগুলো ডিটেইলস পাবে তো আপাতত কয়েকটা দেখো এর মধ্যে থেকে যদি যে কোনো একটা ওয়ার্ড থাকে এবং বাক্যটি আমাকে ইংলিশে তৈরি করতে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তৈরি করতে হবে কিরকম দেখো she has already passed the exam the example দিলাম দেখো has passed থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমি has দিলাম I ইউজ করলে এখানে have দিতাম কেমন তাহলে she has already passed the exam সে অলরেডি পরীক্ষা পাস করেছে তাহলে করেছে বোঝা যদি বাক্যের বাংলাটা যদি ছে আসে করেছে তখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে আর আরেকটা বৈশিষ্ট্য হলো বড় বৈশিষ্ট্য সেটা অলরেডি ওয়ার্ড সেখানে দেওয়া আছে অলরেডির জন্য কিন্তু তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে হ্যাভ বা হ্যাজ যুক্ত করে অক্সিলিয়ারি মেইন ভার্বের পিপি পাস্ট পার্টিসিপল দিয়ে দিবি কেমন এরকম অনেক एग्जांपल হতে পারে যেমন আমি মুখে বলি একটা যদি বলি আই হ্যাভ অলরেডি ইটেন রাইস আমি ইতিমধ্যে ভাত খেয়েছি কেমন তাহলে এই যে ওয়ার্ডগুলো মনে রাখতে হবে তাহলে কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে পারবে কেমন তুমি পাস্ট টেন্সে ইউজ করলে কিন্তু হবে না যেমন সে পরীক্ষায় ইতিমধ্যে পাস করেছে তুমি যদি এটা পাস্ট টেন্স ইউজ করো তাহলে কিন্তু এটা ভুল হবে কেমন কারণ আমার এই বৈশিষ্ট্যযুক্ত শব্দগুলো এখানে থাকলে ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে কেমন আচ্ছা এবার দেখো রুল 5 আচ্ছা এবার দেখো রুল 5 এ যেটা দিতে যাচ্ছে যে আমরা এমন কিছু বাক্য ব্যবহার করি যে সেখানে ভার্বের কাজটা এরকমই থাকে কেমন যে কাজটা অনেক আগে শুরু হলো বাট এখনো চলছে কেমন তাহলে ওই জাতীয় বাক্যগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব কিরকম দেখো একটু she has been working for 3 hours has been working ভালো করে খেয়াল করতে হবে যে এই বাক্যটি আমি কোন টেন্সে লিখেছি কেমন she has been working for 3 hours মানে কি বাংলা হলো তিনি 3 ঘন্টা ধরে কাজ করিতেছেন তার মানে কি তার মানে উনি কাজটা শুরু করেছেন 3 ঘন্টা আগে এখনো চলছে এখনো যদি চলে তাহলে নন স্টপ এখনো 3 ঘন্টা আগে শুরু করেছিল বাট এখনো কাজটা আমার চলছে তাহলে এই জাতীয় বাক্যগুলোকে তুমি has been working বা আই যদি ইউজ করি বা ইউ ইউজ করলে অন্য কোনো পারসন সেকেন্ড বা ফার্স্ট পারসন তুমি হ্যাভ ইউজ করতে হবে তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স শি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স তাহলে এটা ভালো করে খেয়াল করো হ্যাজ বিন ওয়ার্কিং এই ফর্মটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো কারণ হলো যে এই সেন্টেন্সের কাজটি সাবজেক্টের কাজটি এখনো স্টপ হয় নাই শুরু হয়েছে 3 ঘন্টা আগে বাট এখনো চলছে তো এই ধরনের যদি বুঝাই তাহলে তোমরা এই টেন্সে প্রেজেন্টের চতুর্থ যে ফর্মটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে আমি আরেকটা एग्जांपल দিই তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে যেমন মনে করো it has been raining since morning দেখো it has been raining since morning তাহলে এই লাইনের বাংলা কি বাংলা হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে যেরকম হয়
নন স্টপ কন্টিনিউয়াস বৃষ্টি হয়, তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মনে করো, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি সকালে শুরু হয়েছিল বাট এখনো থামেনি, কেমন? তাহলে ওই জাতীয় বাক্যগুলো তুমি হ্যাজ বিন হ্যাভ বিন যুক্ত করে আগের মতো ভার্বের সঙ্গে আইএনজি প্রেজেন্ট ভার্ব কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে লিখতে হবে, কেমন? আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যদি এই টেন্সগুলোতে বেশিরভাগ দুটো প্রিপোজিশন বসে ফর এবং সিন্স, কেমন? এন্ড কথা হলো যে যদি সেখানে টাইম ডিউরেশন থাকে 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট কোনো টাইম থাকে, তখন তুমি এখানে ফর ইউজ করবে বাক্যের শেষে, কেমন? আর যদি সেখানে ডিউরেশন না থাকে, নির্দিষ্ট টাইম থাকে, নির্দিষ্ট টাইম, কেমন? যদি বলি সকাল থেকে বিকাল থেকে বা 9টা থেকে 10টা থেকে পয়েন্ট অফ টাইম থাকবে সেখানে, মানে নির্দিষ্ট টাইম, তখন সময় এখানে সেন্স ইউজ করতে হবে। আর যদি ডিউরেশন থাকে 3 ঘন্টা 2 ঘন্টা ওইরকম 1 ঘন্টা আধা ঘন্টা, তখন তুমি এখানে ফর ইউজ করতে হবে। তো এই প্রিপোজিশনের ইউজের জন্য কিন্তু টেন্সটা অবশ্যই ভুল হয়, তো খেয়াল রাখতে হবে টেন্সের স্ট্রাকচার, ভার্বের ফর্ম এবং প্রিপোজিশন এই দুইটা মিলাইয়ে তোমার এই টেন্সটা বুঝে নিতে হবে, কেমন? আচ্ছা, এবার দেখো আমরা 6th রুলে চলে যাচ্ছি। হচ্ছে কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো তোমার সেন্টেন্সে থাকলে বাক্যটি পাস্ট টেন্সের প্রথম যে স্ট্রাকচারটি পাস্ট ইনডিফিনিট ওটাতে চলে যাবে। দেখো কিরকম, যেমন মনে করো স্টারডে, ঠিক আছে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এবং তো এরকম আরো কয়েকটা শব্দ আছে। এই শব্দগুলো থাকলে বাক্যের আগে বা পরে থাকলে তোমার এই বাক্যটি লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স করতে পাস্টের প্রথমটি, কেমন? এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যদি বলি হি লেফট হোম ইয়েস্টারডে, সে গতকালকে বাড়ি ছেড়ে চলে গেছে, কেমন? ইয়েস্টারডে। আচ্ছা দেখো লেফট, তাহলে এই যে ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম দিলাম, মানে এটা এই লাইনটি লেখা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে বেস ফর্ম কি ছিল? লিভ। এই লিভ ছিল, লিভ বেস ফর্ম, এটাকে আমি পাস্ট টেন্সে পরিবর্তন করেছি, কি হলো? লেফট। তাহলে হি লেফট ফ্রম ইয়েস্টারডে, কারণ ইয়েস্টারডে থাকাতে এই ওয়ার্ডটি থাকার কারণে এই ভার্বের বেস ফর্মটা লেফটে পরিবর্তিত হবে, কেমন? তুমি এখানে হ্যাজ লেফট দিলে হবে না, হি হ্যাজ লেফট ফ্রম ইয়েস্টারডে দিলে হবে না। কেন হবে না? কারণ রুলসে বলেছি যে এখানে ইয়েস্টারডে মানে এই ওয়ার্ডগুলো থাকলে এটা বেস ফর্ম পাস্টে চলে যাবে, তখন পারফেক্ট টেন্সের মতো হ্যাভ হ্যাজ দিয়ে লেফট করে দিলে তখন এটা আর হবে না, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডগুলো তোমার মনে রাখা খুব জরুরি, বইতে আরো পাবে, তোমরা আপাতত এগুলো মনে রাখতে পারো, কেমন? তাহলে তোমরা বুঝতে পারলে যে 6th রুলে আমি দিয়েছি এই শব্দগুলো থাকলে এটা তুমি এই যে মনে করো এই ইয়েস্টারডে অ্যাডভার্বটা প্রথমে দিলেও কিন্তু একই উত্তর হবে। ইয়েস্টারডে লেফট ফ্রম, ইয়েস্টারডে প্রথমেও থাকতে পারে আর শেষে থাকতে পারে, ইয়েস্টারডে ব্যাপার নয়। ব্যবহার হচ্ছে তোমার ভার্বের যে রাইট ফর্ম করছে আমরা, লিভকে লেফটে পরিবর্তন করাই হচ্ছে আসল বিষয়, তাহলে তোমার লাইনটা কারেক্ট হবে, কেমন? ওকে, আমরা আরেকটা রুল করি, দেখো রুল 7টা দেখো একটু। রুল 7টা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাক্যে গেট ওয়ার্ডটা থাকে, গেট, জিইটি, গেট, কেমন? এই গেট যদি থাকে এটা অনেক সময় অক্সিলিয়ারি ভার্বে কাজ করে। গেটের পরে আরেকটি ভার্ব থাকবে, ওইটার পাস্ট পার্টিসিপল যুক্ত হবে, কেমন? যেমন মনে করো হি গট ম্যারিড, ঠিক আছে? তাহলে তোমাকে এটাকে আমি পাস্ট টেন্সে নিয়েছি, এই ভার্বটাকে গেটকে, অথবা গেট ইউজ করে যায়, গেটস কি দিলে গেট দিলে এস দিতে হবে, কারণ এটা তো আমি প্রেজেন্টে চলে যাবে। যখন গেট ইউজ করব তখন প্রেজেন্ট টেন্সে চলে যাবে, আর প্রেজেন্ট টেন্সে চলে গেলে তখন হি এর সঙ্গে তখন থার্ড পারসন সিঙ্গুলার বলবে। আর আমি যখন গট ইউজ করেছি তখন এটা পাস্ট টেন্সে দিয়েছি, কেমন? পাস্ট টেন্সে দিলে তখন আর এস এর ব্যাপার নেই। তাহলে হি গট ম্যারিড আর হি গেটস ম্যারিড, কেমন? তাহলে মেইন রুলটা কি? রুলসটা হলো যে এই গট বা গেটের পরে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কেমন? তো এটা তখন একটা অক্সিলিয়ারি ভার্বে কাজ করে, আর এর পরে যে ভার্বটি থাকে ম্যারিড বা এঙ্গেজড বা অন্য যাই থাকুক না কেন
কেমন? তাহলে এটার পাস্ট পার্টিসিপল যুক্ত করলে তোমার এই লাইনটা কারেক্ট হবে। তাহলে এটা গেটের একটা স্পেশাল নিয়ম, এটা মনে রাখতে হবে। কেমন? আবার আরেকটা ওয়ার্ড হয় এইটার সাথে, এই রুলস হলো বিকাম। কেমন? বিকাম থাকলেও কিন্তু একই রুলস হবে। আর আমি একটা এক্সাম্পল দিয়ে দেখো, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। হি বিকেম অ্যাডিক্টেড। খেয়াল করো, বিকেম পাস্ট ফর্ম দিয়েছি, বিকেম অ্যাডিক্টেড, তাহলে এটাও ভার্ব অক্সিলিয়ারি হিসেবে ইউজ করেছি, এটা প্রিন্সিপাল হয়ে গেল। অ্যাডিক্টেড ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করেছি। কেন? এই বলেছি গেট বা বিকাম থাকলেই পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। কেমন? আর বিকামস ইউজ করলে, বিকামস ওই প্রেজেন্ট টেন্স তখন অ্যাডিক্টেড হবে। কেমন? তাহলে বোঝা গেল যে এইগুলো অক্সিলিয়ারি হিসেবে ইউজ করলে এর পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে লাইন তৈরি করতে হয়। এটা গেট এবং বিকামের একটা স্পেশাল নিয়ম। কেমন? তো তোমরা আজকে আপাতত 7টি দেখো, তো পরবর্তীতে বাকি রুলসগুলো আস্তে আস্তে বোঝানো হবে। এখানে টোটালি 40-42টার মতো রুলস আছে। তো সবগুলো রুলসে ভালো করে স্টাডি করলে রাইট ফর্ম অফ ভার্বস চ্যাপ্টার পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেমন? পরবর্তী তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমরা 7, 8, 9, 10 এর প্রবলেম হবে না আশা করি। তো আজকে এতটুকু রাখি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকিও।